This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আজকে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে শুধু বাংলাদেশ নিয়ে আমরা ধারাবাহিকের পর ধারাবাহিক বিভিন্ন সময় সবসময় বাংলাদেশ নয়, আবার বাংলাদেশ হ্যাঁও। কেন এই কথাটা বলছি? একটা দেশ ভারতের সাথে যার এত বড় সীমানা, সেখানে এত বড় একটা তোলপাড় করা ঘটনার পর ভারতের রাজনীতিতেও এর একটা প্রভাব তো পড়েছে। কীরকম প্রভাব? বরাবরই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, ঘুষপেটিয়া, এইসব শব্দগুলো ভারতীয় রাজনীতিতে এখন খুবই পরিচিত, ব্যাপারে সন্দেহ নেই। এবং বাংলাদেশের এই চলমান পরিস্থিতি এবং যা ওখানে গণতন্ত্রের যা হাল হকিকত, তাই নিয়ে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকম চর্চা হচ্ছে। কেউ কেউ সরাসরি এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ভারতবর্ষের বিভিন্ন মানুষ এই বাংলাতে তারা শেখ হাসিনা বা মুজিবুর রহমানকে পছন্দ করেন। সে মুজিবুর রহমানকে মুজিববাদ, ফ্যাসিস্ট, তিনি এই তার সমস্ত মূর্তি ভেঙে দাও, তার ছবি সরিয়ে দাও, তার লেখা পাঠ্যপুস্তক থেকে উড়িয়ে দাও, এ সমস্ত কিছু করলেও ভারতবর্ষে বহু মানুষ আছেন যারা মুজিবকে নিয়ে এই ঘটনা তারা দুঃখ পাচ্ছেন। আবার নতুন প্রজন্ম তৈরি হয়, সে নতুন প্রজন্ম নানাভাবে রেসপন্ড করছেন। হয়তো মুজিবুর রহমানকে তারা সেভাবে ওটা বুঝতে পারবেন না, বা ভাষা আন্দোলন থেকে শুরু করে একটা মানুষের কত গ্রাউন্ড লেভেল থেকে তার উত্তরণ ঘটতে পারে, সেটা নিয়ে অনেকের নেই। কিন্তু আজকের জেনারেশনস ভারতবর্ষে একটা বড় অংশ প্রবল হিন্দুত্বের দিকে তাদের একটা ঝোঁক আছে, প্রবণতা আছে। এটি রাজনৈতিক কারণে না, শুধু রাজনৈতিক কারণ নয়, আসলে অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো হয়তো মেন স্ট্রিম আলোচনায় ওইভাবে আসে না। জনসংখ্যার প্রশ্ন আসে, বা হচ্ছে ভূভাগের মধ্যে কার কতটা অংশ, বা যেখানে যেখানে যে সংখ্যালঘু, দেখা যাক হিন্দু প্রবণ এলাকায় মুসলমান যদি সংখ্যালঘু হয় তার জীবনযাত্রার উপর কী প্রভাব পড়তে পারে, বা উল্টোটা বাংলাদেশে যা ঘটনা, ক্রমবর্ধমান ডিক্লাইনিং হওয়া, অর্থাৎ কমে যাওয়া। 47-এর পর 71 অবধি, 71 অনওয়ার্ডস, 2001, কেউ কেউ সম্পত্তি রাখতে পারছে না, ভীষণ প্রেশার, সব কিছু মিলিয়ে একটা ধুন্ধুমার পরিস্থিতি। আর এই পরিস্থিতি কিন্তু ভারতের রাজনীতির উপর পড়েছে। ঝাড়খণ্ড নির্বাচনে কি হয়েছে? ঝাড়খণ্ডের নির্বাচনে প্রধান ইস্যু যে অনেকে অনুপ্রবেশ করে আদিবাসীদের মধ্যে মিশে তাদের বিয়ে শাদী করছেন, ধর্মান্তকরণের অভিযোগ এসছে। স্বয়ং অমিত শাহ বলছেন যে যদি আদিবাসীদের ওখানে কেউ যদি আদিবাসী মহিলাকে বিয়ে করেন, তাদের সন্তানদের কিন্তু আদিবাসী পরিচয় বা কোনো সংরক্ষণের সুবিধা তারা পাবেন না। এই সমস্ত আসছে এবং খুব চড়াভাবেই আসছে, কোনো স্পষ্টাস্পষ্টিভাবে বলা হচ্ছে। ঠিক যেমনভাবে বাংলাদেশে কখনো নাহিদ ইসলাম, কখনো তারা বলছেন যে সংখ্যালঘুদের প্রশ্নে। কিন্তু ভারতবর্ষের এই যে বিষয়টা আসা, সেটাকে কিভাবে দেখছেন ভারতবর্ষ? এবং এই যে নির্বাচন, বাংলাদেশের ঘটনা পরবর্তী অধ্যায় এবং মহারাষ্ট্র নির্বাচনে এক এবং একমাত্র ইস্যু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা পরিষ্কার বলেছে যে হিন্দুত্বের সাথে কোনো আপোষ নয়, হিন্দুত্বই একমাত্র এক করে রাখতে পারে। আর হিন্দু মানেই ধর্মনিরপেক্ষতা, হিন্দুত্ব মানেই সবাইকে নিয়ে চলা। এই বয়ানটাকে প্রতিষ্ঠা করেছে মহারাষ্ট্রেতে। তা ইশতেহার প্রকাশের সময় দেবেন্দ্র ফডনবিস, বড় বড় নেতারা সেখানে রয়েছেন। ধুন্ধুমাল লড়াই হতে চলেছে। একদিকে শিবসেনার হিন্দুত্ব এবং অন্যদিকে বিজেপির মহাজুতি জোট, যেখানে সিন্ডে রয়েছেন, এবং এই হিন্দুত্ব, অন্যদিকে হচ্ছে ইসলাম, এবং সেখানে বাংলাদেশের এই নিয়ে এই উপমহাদেশের রাজনীতিতে প্রবল এবং তার চর্চায় আমরা সুচারু বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকেও আমরা এই বিষয়ে অবশ্যই যাব। আমাদের সঙ্গে রয়েছেন সুচারু মিত্র, রয়েছেন সুচারু বাংলাদেশ নিয়ে, ওর প্রতিবেদনগুলো আপনারা নিয়মিত দেখতে পাচ্ছেন। যথেষ্ট তরুণ সাংবাদিক হিসাবে ও যথেষ্ট বাংলাদেশ নিয়ে চর্চা রাখছে, আপনাদের কাছে তুলে ধরছেন। এবং রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ, যিনি অবশ্যই জাতীয়তাবাদী
প্রবল জাতীয়তাবাদী অ্যাঙ্গেলে তিনি বিশ্লেষণ দেন। নারায়ণ চক্রবর্তী, ডক্টর নারায়ণ চক্রবর্তী, তাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন নান আদার দেন ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে। আমি একটু নারায়ণবাবুর কাছেই আসি। নারায়ণবাবু, এই যে ভারতবর্ষে একটা হিন্দুত্বের রাজনীতি হচ্ছে ক্রমবর্ধমান, যে 2014 ভর প্রবল, এবং এই উপমহাদেশে এবং বাংলাদেশেও ভারত বিদ্বেষের সময়গুলো থেকে, তাদের যখন জুলাই মাসে যখন মুভমেন্ট শুরু হয়েছিল ভারত বিরোধিতা, কথা নরেন্দ্র মোদী, অমিত শাহ বা হচ্ছে হিন্দুত্ব প্রবলভাবে তারা মানে নিশানা রেখেছেন। ডক্টর ইউনূসের কাছ থেকে সেরকমভাবে আসে, কিন্তু সে নাহিদ ইসলাম হোক বা অন্যান্য যারা ফারহাদ মাজার হোক বা যারা ইউটিউবার ওখানে রয়েছেন তাত্ত্বিকভাবে, বা মাহমুদুর রহমানের কথা, যে যিনি দেশের কথা সম্পাদক, এদের প্রত্যেকেরই হয়েছিল এই হিন্দুত্ব। এবং এই কোথাও যেন এখানেও এবার পালে হাওয়া লেগে গেছে। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো নির্বাচন, বিরোধীদের কাছেও গুরুত্বপূর্ণ। এইখানের এই যে হিন্দুত্ব যেটা মানে আসছে, এটা কি একটা চিরপ্রতিষ্ঠা পাবার জায়গা তৈরি হয়েছে? যেহেতু বাংলাদেশটা পাশে একটা উদাহরণ, আপনি কি এইভাবে দেখছেন? দেখুন, এইভাবে ঠিক যেটা বললেন আপনি সেভাবে তো নয়, আমি ঘটনা পরম্পরাগুলো বিশ্লেষণ করি। আমাদের দেশের মুশকিল হচ্ছে কি জানেন, সাংবাদিক বলুন বা যাই বলুন, তারা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যেই সব কিছুকে সীমাবদ্ধ রাখতে চান, পাস্টটা দেখেন না। ভবিষ্যৎ সম্পর্কে ফোরকাস্ট করতে গেলে অনেক সময়ই ভুলভাল হয়ে যায়, সেগুলো আমাদের রেকর্ডই বলবে। আজকে আপনি দেখুন, ভারতবর্ষ যখন ভাঙে তখন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি মুসলিম লীগের সর্বভারতীয় নেতা ছিলেন এবং সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে, তিনি কিন্তু একটা কথাই বলেছিলেন, যেহেতু ইসলাম একটি পৃথক সত্তা, ইসলাম কখনো কোনো অ-ইসলামী লোকের সঙ্গে থাকতে পারে না, সুতরাং ইসলামীদের জন্য আলাদা রাষ্ট্র দরকার, যেটা ভারতের তদানীন্তন নেতারা নেহেরু, গান্ধী এটসেট্রা এটসেট্রা তারাও মেনে নিয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে যখন ব্রিটিশ গভর্নমেন্ট স্বাধীনতা দিল, দুটো টুকরো করে পাকিস্তান তৈরি হলো এবং ভারতবর্ষ তৈরি হলো, মুসলিম লীগের নেতারা কিন্তু দুটো জায়গায় চলে গেলেন। তার মধ্যে তাদের একটা ইন্টেনশন ছিল, কলকাতা নিয়ে লড়াই ছিল, এবং সেখানে 46-এ যে কলকাতায় হিন্দুদের অ্যানিহিলিয়েট করার সোহরাওয়ার্দীর যে প্ল্যান, সেটা তো পরিষ্কার মানে ব্রিটিশ সাংবাদিকদের লেখাতেই পাওয়া যায়। এবং নোয়াখালী, এগুলোতে কিন্তু একটা পার্মানেন্ট অ্যানিমসিটি তৈরি হলো, এবং দেখা গেল সারা পৃথিবীতে তখন তারপর থেকে খুব বেশিভাবে চলতে লাগলো যে পলিটিক্যাল ইসলামটাকে ইউজ করা হচ্ছে। এবং পলিটিক্যাল ইসলাম চলতে চলতে ভারতবর্ষের, যেহেতু আমাদের হিন্দুত্ব বলুন, সনাতনী বলুন, ভারতবর্ষের যে আমাদের ঐতিহ্য বলুন, সেটা হচ্ছে অমৃতস্য পুত্রা, আমরা বিশ্বের সব মানুষকেই আহ্বান করি। এবং সেইভাবেই কিন্তু তৈরি হয়েছিল যে সেকুলারিজমের নীতি, আমরা সকলের সঙ্গে মিলিতভাবে থাকব। এই জায়গাতে কিন্তু ভারতবর্ষে কিছু দেওবন্দি মুসলমান, আপনারা নাম জানেন, ভারতবর্ষের প্রথম যে শিক্ষামন্ত্রী ছিলেন তিনিও তাই, তারা কিন্তু ভারতের মধ্যে ইসলাম এবং সেটাকে পলিটিক্যাল ইসলামের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করতে লাগলেন। এবং বাংলাদেশে যেটা হলো, আপনি বাংলাদেশ নিয়ে যেটা বললেন, যে বাংলাদেশে কিন্তু সেখানকার মানুষদের, যেটাকে ভুলভাবে অমর্ত্য সেন ইন্টারপ্রেট করেছিল, ভুলভাবে আমি বলছি, এবং আরও তো কিছু অসত্য কথাও বলেছিলেন, তো সেইখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের একটা মাস ইসলামী মানুষ, তারা কিন্তু হিন্দুদের সম্পত্তি লুট করা, হিন্দুদের যে আপনার কি বলে ধর্ষণ, মানে মহিলাদের এবং হত্যা, যে ইসলামী অ্যাগ্রেশন, তার পেছনে কিন্তু ইসলামী বলা যেতে পারে, কিন্তু সেটা ইসলাম নয়। কারণ সৌদি আরব বলুন বা আপনি ইউনাইটেড আরব এমিরেটস বলুন, সৌদি আরব যেখানে জন্ম ইসলামের, তারা বাংলাদেশের ইসলামীদের ইসলামী মানুষ বলেই গণ্য করে না। আত্রাফিদের মানুষ মানে ইসলাম বলেই গণ্য করে না, ইসলামী বলে। এগুলোর থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, যে হিন্দুদের খেদালে পরে তাদের সম্পত্তি, তাদের মহিলা, এই যে ভোগ দখল করবো অন্যায়ভাবে, এটা কিন্তু ওদের ডিএনএর মধ্যে পার্কোলেট করেছে।
এর মধ্যে প্রতিবাদী চরিত্র যেটা ছিল সেটা হচ্ছে 1946 সালে যে গ্রিন টুপি কলকাতার যে তাদের যে জেনারেল সেক্রেটারি ছিলেন মুজিবুর রহমান, তিনি তার লেখায় কিন্তু লিখে গেছেন যে আমি এটা ভুল করেছিলাম। এবং মুজিবুর রহমান যখন ধাক্কা খেলেন সেই উর্দুকে চাপিয়ে দেওয়া এবং চাকরি থেকে ধরে ব্যবসা কোনো জায়গাতেই বাঙালি মুসলমানরা পাবে না, কারণ আশরাফিরা কখনো আশরাফিদের মুসলমান মানুষ বলেই স্বীকার করে না। তো তখন উনি ব্যাপারটা বুঝলেন এবং বুঝে বাংলাদেশকে উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করতে চাইলেন। এবং তখন থেকেই কিন্তু যে জেহাদি ফোর্স, যেটা মানে ইসলামের একটা, এই যে মুসলিম লীগের যে একটা জেহাদি শক্তির ব্যাপার, যেটাকে পলিটিক্যালি ইউজ করা হচ্ছিল, যে পলিটিক্যাল ইসলামের দোহাই দিয়ে তারা কিন্তু এই কর্মগুলো করতে থাকে। এবং একটা জিনিস দেখবেন, কোরআন নয়, হাদিসের বক্তব্যগুলো কিন্তু কতটা ধর্মের আর কতটা কিছু কিছু মানুষের ব্যক্তিগত, সে বিষয়ে সন্দেহ আছে। এবং সেইখানে তারা যখন করলেন, আপনি একটা জিনিস দেখুন, এরা কি করছে, ইসকন কিন্তু ওখানে হিন্দু যে ধর্মীয় ব্যাপারগুলো আছে তার রিচেস্ট অর্গানাইজেশন, হ্যাঁ, তাদেরকে অ্যাটাক করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সম্পত্তি দখল করো, আর হিন্দুদের তাড়িয়ে দিলে, কনভার্সন করুন বা যাই করুন, হিন্দুদের তাড়িয়ে দিলে আমাদের সম্পত্তি বাড়বে। দিস ইজ জাস্ট এ টেম্পোরারি স্টেপ। এবং আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের মানুষরা, বিশেষ করে আমেরিকায় যে কমলা হ্যারিস বাইডেনের যে জুটি, যারা এটাকে অনেকটাই এনকারেজ করেছিল, তারা হেরে যাওয়ার পরে এবং ট্রাম্পের ওইভাবে ধাক্কা খেতে চলেছে, আপনি বলছেন, হ্যাঁ, ধাক্কা খেয়ে ওরা এখন কিন্তু আমার ধারণা আস্তে আস্তে সংযত হবে এবং ইকোনমিক্যালি ওরা তো পপ আপ। খুব গুরুত্বপূর্ণ জায়গা আপনি ল্যান্ড করলেন, ইতিহাসে এত মানে একটা জায়গা 1946 সালের যে গ্রেট ক্যালকাটা কিলিং এর যে একটা আবহ এবং যে থেকে একটা বিভৎসতা বা নোয়াখালীর দাঙ্গা, যা কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, সেই ঘটনার দগদগের স্মৃতি। এবং একটা আপনি কথা বললেন পার্মানেন্ট অ্যানিমিটি, যেটার কথা এবং সেটা মানে এই যে চিরবৈরতার একটা জায়গা তৈরি করে রেখেছে, এটা ভেতরে কিন্তু সঞ্চারিত হয়েছে। অত খাঁটি কথা, সত্য কথা, অনেকে স্বীকার করতে চাইবেন না, কিন্তু আপনি এই প্রশ্নটাকে আপনি তুলে ধরলেন। আমি একটু নির্বাচনের দিকে একটু শিফট করবো, কাছে সুচারুর কাছে আসবো, রাজাগোপালদার কাছ থেকে যেটা জানতে চাইব, মহারাষ্ট্র যেটা হচ্ছে পাকিস্তান থেকে শুরু করে একেবারে তীব্র এক সময় করেছিল বালা সাহেব ঠাকরে, ভারতবর্ষে হিন্দুত্বের যিনি হচ্ছেন, যাকে বলা হয় ছত্রপতি শিবাজি উত্তর ভারতবর্ষে, যিনি বালা সাহেব ঠাকরের ছেলে, এবং অন্যদিকে বিজেপি। একদিকে হিন্দুত্বের দুই ভার্সানের মধ্যে একটা বড় লড়াই হতে চলেছে এবারে, এবং সেই লড়াইয়ে শেষমেশ কার ভাগ্যে উঠবে বিজয় মাল্য, সেটা বলা নিশ্চয়ই আমরা সে বিষয়ে শুনতে চাবো। কিন্তু ইত্যবসরে খুব সংক্ষেপে আমি একটু যাব হচ্ছে রিক পুরকায়স্থ রয়েছেন মেদিনীপুর থেকে, আগামীকাল সেখানে বাই ইলেকশনস রয়েছে। আমি একটু রিকের কাছ থেকে খুব দ্রুততার সাথে জানতে চাইব সমস্ত প্রস্তুতি কতটা সারা, এবং হচ্ছে নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে বলে কতটা কি অ্যান্টিসিপেট করতে পারছো? সুজিত দা, রাত পোহালি নির্বাচন, রয়েছে ডিসিআরসির কন্ট্রোল রুমে এবং যে ডিসিআরসি সেন্টারে রয়েছি সেখানে ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে 304খানা পোলিং স্টেশন রয়েছে এবং এই পোলিং স্টেশনকে ডিসিআরসি সেন্টারেই 15টি ভাগে ভাগ করা হয়েছে। 15টি যে ছোট ছোট ব্লক করা হয়েছে সেই ব্লকের মাধ্যমে এই 304টি পোলিং স্টেশনকে ভাগ করা হয়েছে এবং এই পোলিং স্টেশন থেকে আজকে দুপুর 2টোর মধ্যে সমস্ত জায়গায় এই ডিসিআরসি থেকে ইভিএম চলে গিয়েছে এবং যে গতকাল আগামীকাল যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রস্তুতি যেরকম রয়েছে ঠিক তার পাশাপাশি মেদিনীপুর সংলগ্ন সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গা থেকে মেদিনীপুর ঢোকা যায় বা মেদিনীপুরের কাছাকাছি লাগোয়া, যেমন বাঁকুড়া, পাঁশকুড়া, এছাড়াও যদি খড়গপুরের দিক থেকে আসা যায়, মেদিনীপুর বিধানসভায় যে সমস্ত দিক থেকে ঢোকা যায় সমস্ত জায়গায় নাকা চেকিং হচ্ছে এবং 18 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধু এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। সুজিত দা, ওকে, ধন্যবাদ রিক পুরকায়স্থ। আমরা জানলাম এখানে নিশ্চয়ই প্রসঙ্গটা বলতে অনেকেই দেখছেন আমাদের ইউটিউব স্ট্রিমিং বা যে জায়গায় প্রচুর বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রশ্নটা রয়েছে, নিশিরাতের সরকার বাংলাদেশে বা ভোট শেষ নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করেননি,
ভারতবর্ষের সাথে মৌলিক পার্থক্য মনে হয় বাংলাদেশ আর পাকিস্তান ঠিক এই জায়গাটায়। 1947 সালের ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে একটা দেশ কেটে টুকরো হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং হচ্ছে সরাসরিভাবে জিন্না পাকিস্তান রাষ্ট্রের দাবি তুলছেন তিনি, যেভাবেই হোক লড়কে লেঙ্গে পাকিস্তান, এই চারিদিকে এই আওয়াজ। কিন্তু ভোট বা গণতন্ত্রটা কি প্রতিষ্ঠা করতে পারে? ভারতবর্ষে গণতন্ত্র নিয়ে প্রশ্ন অনেক থাকলেও আগামীকালও থাকবে, ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকবে, হয়তো অনেক বিজেপির মুখপাত্র থেকে বিরোধী এই রাজ্যে যারা রয়েছেন তারা রয়েছেন, অন্য রাজ্যেও ভোট হবে, ঝাড়খণ্ডে 2 দফায় ভোট হচ্ছে, মহারাষ্ট্রে 1 দফায় ভোট হবে, এই সমস্ত কিছু নিয়ে থাকবে। কিন্তু ভোটটা হয় ভারতবর্ষে 1952 সাল থেকে আজ পর্যন্ত একবারের জন্য কিন্তু ভোট প্রক্রিয়া কখনো কিন্তু হয়নি। এটা একটা বড় পার্থক্য তৈরি করে দেয়। আমি একটু সুচারুর কাছ থেকে দ্রুত দেখাতে যাব। সুচারু, কোথাও বাংলাদেশের এই ঘটনা ভোট এই প্রবদ্ধে, এবং কোথাও কোথাও জায়গায় 2 দিন ধরে কিন্তু ইডি এবং এনআইএ এর রেড চলছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সংগঠন, যেটা একটা আমার হুঁশিয়ারি। তুমি মনে করে দেখো, তোমার আমার একটা পর্বে আমরা একটা বলেছিলাম যে বাংলাদেশের ঘটনা ডক্টর ইউনূসের সেই হুঁশিয়ারি, ভারত যদি ইনস্টেবল করতে চায়, 7 সিস্টার্স এই বিভিন্ন জায়গায়, ইভেন পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে উঠবে, মানে তখনও তিনি শপথ নেননি। এই যে এটা কোথাও কোথাও কিন্তু এরকম অনেক জায়গায় রয়েছে, এবং এনআইএর কাছে স্পষ্ট কিন্তু রয়েছে, অনেকে এগোচ্ছে। কি খবর আছে তোমার কাছে, বা এটাকে কিভাবে ব্যাখ্যা দেবে? দেশ জুড়ে এই মুহূর্তে 19টা জায়গায় এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারা এই মুহূর্তে ইনভেস্টিগেশন প্রসেস চালাচ্ছেন, এবং বিভিন্ন জায়গায় শুধু এনআইএ নয় সুজিতদা, আমরা যে বিশ্বস্ত সূত্রে জানতে পাচ্ছি 19টা জায়গায় এনআইএ আর 30টি জায়গায় আইটি রেড হচ্ছে। ফলে ইট কোয়াইট অ্যালার্মিং। আপনি বললেন যে এ রাজ্য বা দেশের যে বিভিন্ন প্রান্তে ভোট রয়েছে, ঝাড়খণ্ড বা মহারাষ্ট্রে প্রভাব ফেলবে কিনা বাংলাদেশ ইস্যু, অবশ্যই একটা ইস্যু। এবং সেখানে সেই ওই সংখ্যালঘু তত্ত্ব, সংখ্যালঘু আর সংখ্যাগুরু, ধর্মীয় মেরুকরণের সেই বিষয়টা বাংলার রাজনীতিতে তো বটেই, দেশের রাজনীতিতেও ভীষণভাবে সেটা মানে একটা ফ্যাক্টর হয়। ঝাড়খণ্ডের দিকে যদি আপনি তাকান, সেখানে অলরেডি হেমন্ত সোরেনের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার একটা ফাইট শুরু হয়ে গেছে, 2 হেমন্তর লড়াই। এবং সেখানে বিজেপি কি করবে তারা সেই অঙ্ক সাজাতে শুরু করেছে। হেমন্ত সোরেন তিনি জেলে ছিলেন, জেল থেকে বেরিয়ে দেখেছেন বিশ্বস্ত সঙ্গীরাই অবিশ্বাসের সঙ্গী হয়ে গেছেন, তার আর পাশে কেউ নেই। ফলে তিনি মানে রাজনীতি থেকেই পার্ট নিলেন, জেল থেকেই পার্ট নিলেন। ফলে তার কাছে এই নির্বাচনটা যেমন চ্যালেঞ্জের, আবার হিমন্ত বিশ্ব শর্মার মতন একজন দক্ষ সংগঠক, তিনিও নিজেকে তার দক্ষতা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে ঝাড়খণ্ডের রাজনীতিতে এবার বিজেপি ঝাঁকুনি দেবে কিনা, সহযোগী দল বা অন্য কোনো দলগুলোকে সঙ্গে নিয়ে। মহারাষ্ট্রের রাজনীতিতে কিন্তু যদি দেখেন, তাহলে সেই প্রেক্ষাপটে এই বাংলাদেশ ইস্যু যথেষ্ট এফেক্ট ফেলবে। সংখ্যালঘু হিন্দুরা সেখানে অত্যাচারিত। আপনি যোগী আদিত্যনাথের কথা আর অমিত শাহের কথাটা 2 দিন আগে মনে রাখবেন, যে কাটেঙ্গে তো বাটেঙ্গে, সেই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে এই নির্বাচনেও কিন্তু অমিত শাহ বারবার সে কথা মনে করিয়েছেন। আপনি আগের দিনে শুনলেন যে সংরক্ষণ কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না, সেটা অমিত শাহই বলে দিচ্ছেন। ফলে এক্ষেত্রে জাতপাতের রাজনীতি বা ধর্মীয় মেরুকরণ রাজনীতি যে এফেক্ট করবে, এবং বাংলাদেশ ইস্যু বোধহয় মানে ভারতীয় রাজনীতিবিদদেরকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে মেরুকরণের রাজনীতি করতে হয়। আমি একটু রাজাগোপাল বাবু আপনার কাছে আসব। এই মহারাষ্ট্র বা হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে তো একটা পার্মানেন্ট ইস্যু। আজকেও শুভেন্দু অধিকারী, এই প্রথম আমরা কলকাতা শহরে এই বাংলাদেশ উত্তর ঘটনা, 3,500 লোককে নিয়ে একটি মিছিল হয়েছে আজকে 3,500। সেই 3,500 মিছিলে হাইকোর্টের অনুমতিতে মিছিল শেষ হয় রানী রাসমণি রোডে এসে, যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো পলিটিক্যাল ব্যানার নয়, একটি ধর্মীয় সংগঠন বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে, এবং ইসকনকে রয়ের এজেন্ট হিসাবে অভিযোগ যে করেছে তার প্রতিবাদে। মানে এটা আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো। আমি এটাই বলতে চাইছি, এই যে বাংলাদেশের ঘটনা প্রবাহ, আমাদের কাছে বেশ কিছু বক্তব্য এরকম রয়েছে, হেমন্ত সোরেনের বক্তব্য, অমিত শাহর বক্তব্য, বা মহারাষ্ট্রে বিশেষ করে অনুপ্রবেশ বা এই যে ঘটনা, এবং বাংলাদেশ থেকে এটা কন্টিনিউয়াসলি অনুপ্রবেশ এবং হিন্দুদের মার্জিনালাইজেশন, এই যে মার্জিনালাইজেশনসটা যে এত দ্রুত হয়েছে 47 অনওয়ার্ড, এটা ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিক ডিভিডেন্ড দিয়ে আসছে। কিন্তু বাংলাদেশের এই ঘটনা, এখনকার ঘটনা কি সত্যিকারের একটা রাজনৈতিক ডিভিডেন্ড পাবে না? মানে মহারাষ্ট্রে স্টেক হোল্ডার হিসাবে শিবসেনাও সেই দাবিটা করবে, এবং ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনও। হ্যাঁ, দেখুন, যেটা আমরা অতীতে দেখেছি যে
রাম মন্দির আন্দোলন সেটা কিন্তু একটা ভোট ব্যাংকে বিজেপির পক্ষে গেছে, কিন্তু রাম মন্দির তৈরি করাটা খুব একটা যায়নি। অর্থাৎ যখনই হিন্দুদের উপরে আক্রমণ হয়, হিন্দুদের অধিকার কেউ বঞ্চিত করে, তখন দেখা যাচ্ছে ভারতীয় ইন্ডিয়ান পলিটিক্সে যে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এখানে এখন যেহেতু ভারতবর্ষের মধ্যে হিন্দুদের সেভাবে আক্রমণের ঘটনা নেই, সেটা সাহসটা এখন কারণ নেই, কিন্তু বাংলাদেশে যেটা ঘটেছে সেটা কিন্তু একেবারে বিজেপির কাছে একেবারে সোনায় সোহাগা। ওরা সেখানে বাংলাদেশের হিন্দুদের উপর যে আক্রমণ, সেটা কিন্তু ভারতবর্ষের যে সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু ঐক্যটা, হিন্দু ঐক্যটা, মানে হিন্দু পোলারাইজেশন, সেটা যথেষ্টভাবে কিন্তু সংঘবদ্ধ করছে। এবং আপনি যদি দেখেন যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, সেখানে যে ধরনের ওপিনিয়ন পোল হয়েছে, ম্যাট্রিক্স যেটা করেছে, দুই জায়গায় বলছে সুইপিং মেজরিটি এনডিএর পক্ষে বা মহাজ্যোতির পক্ষে। এখন আমরা জানি এইসব ওপিনিয়ন পোল অনেক সময় মেলে না, কিন্তু যেটা ফ্যাক্টর, আপনি যদি দেখেন সাঁওতাল পরগনা যেটা ঝাড়খণ্ডের মধ্যে 28% মুসলমান সেখানে আছেন, এবং গোটা স্টেটে প্রায় 16% মতো মুসলমান থাকলেও একটা কিন্তু যে অনুপ্রবেশ, এই সাঁওতাল পরগনার সঙ্গে পশ্চিমবঙ্গের যে বর্ডার আছে, এখন সেই সব জায়গায় দেখা যাচ্ছে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যে ট্রাইবাল ল্যান্ডগুলো অন্যরা কেউ নিতে পারবে না, কিন্তু ট্রাইবালদের ল্যান্ডগুলো সেগুলো অধিকার করে নেওয়া হচ্ছে থ্রু ম্যারেজ এবং অন্য নানান ধরনের ইনফিউশন টেকনিকের মধ্য দিয়ে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল, সেটা কিন্তু একবার বিজেপির পক্ষে মানে আশীর্বাদ বলতে পারি, কারণ বিরাটভাবে আশীর্বাদ। তারা কিন্তু মানে হিন্দুদের সর্বত্রই। এবং একই জিনিস রাজেদা, মানে যখন শেখ হাসিনা বা দীর্ঘদিন 15 বছর, তখন অতটা আমল হয়নি, মানে শেষের দিকে দুর্গাপুজোয় কিছু হয়েছে, কিন্তু হিন্দু একেবারে মার্জিনালাইজড হতে চলেছে, তাদের উপর অত্যাচার অতটা হয়নি। ফলে ভারতীয় জনতা পার্টিকে রাম মন্দির 2024 সালে আপনি যেটা বললেন, রাম মন্দির নির্মাণের পর কিন্তু সে আবহাওয়াটা তৈরি করতে পারেনি, কিন্তু ডক্টর ইউনূসের সরকার বা এই যে যারা এমন একটা পরিস্থিতি তারা তৈরি করলো, এবং যে ছবি যেটা ভারতবর্ষে হিন্দুদেরকে অনেক বেশি সংহত করে দিচ্ছে, যার একটা বড় ফায়দা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নিতে চলেছে বিজেপি, তাই তো? মানে এক কথায় তো এটা হয়, মানে তাহলে সেক্ষেত্রে তাদের একটা বড় মানে সুযোগ করে দিল, যেটা কিন্তু শেখ হাসিনার সময়ও এতটা হয়নি। একদম তাই। হ্যাঁ, ঠিকই। আমি সেটাই, মানে হিন্দুদের যখন পেয়ে থাকে, যখন মানে তখন তারা কিছু করে, যখন না পেয়ে থাকে বঞ্চনা সব জায়গায়, তাই সব ধর্মের হয়তো এটাই বলে, বঞ্চনা যখন থাকে তখনই কিন্তু মানুষ জেগে ওঠে। এবং এই যে ব্যাপারটা যেটা বাংলাদেশে নির্মম, মানে ব্যাপারটা যেটা ঘটে গেছে, এবং যে ধরনের ভিডিও এসেছে, চট্টগ্রামের হাজারিতলা বা এরকম কিছু নাম, সেখানে যে নৃশংসভাবে ব্যবসায়ীদের উপর মারধর করা হয়েছে, ইসকনের মতন সংস্থা, সবাই সেখানে জানে, সেখানে ধর্মের কথা বলে, হরে কৃষ্ণ ইত্যাদি বলে, হ্যাঁ, এবং সেখানে শান্তির কথাই বলে, তারা কোনোদিন রাজনীতির কথা বলে না, কিন্তু বিপন্ন মানবতার খাতিরে তারা কিন্তু সেখানে পথে নেমেছে এবং আশ্রয় দিয়েছে। যে সমস্ত মানুষ খেতে পাচ্ছে না, মানে মানে রিফিউজি হয়ে গেছে নিজের দেশের মধ্যে, তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে, খাবার দিচ্ছে, এবং এটাই হচ্ছে ইসকনের উপর তাদের রাগ, এবং তার ফলে সেখানকার যারা সাধু সন্ন্যাসী আছে তাদের উপরে তারা আক্রমণ করছে। এই ঘটনা কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, এবং এর ফলে যে ডেমোগ্রাফিক ইমব্যালেন্স ঘটলে কি ঘটতে পারে, এই ধরনের একটা চেতনা খুব সম্ভবত সর্বত্রই ছড়িয়ে পড়ার গুরুত্বপূর্ণ জায়গা। আমি একটু নারায়ণবাবুর কাছে দিয়ে আবার আপনার কাছে ফিরবো। ডেমোগ্রাফিক ইমব্যালেন্স, অর্থাৎ এই যে জনসংখ্যা এবং এই সংখ্যাতত্ত্ব দিয়ে কোথায়, যেটা ঝাড়খণ্ডের উদাহরণ হিসেবে অমিত শাহ পরিষ্কার বলছেন, জেপি নাড্ডা বলছেন, ভারতে বিজেপির প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী তো বলছেনই, বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বলছেন সংরক্ষণের নামে আসলে ওটা আছিল, সেখানে হিন্দু দলিত বা এদের কাছ থেকে সম্পদগুলোকে করে নিয়ে এটা মুসলমানদের দিয়ে হবে, সরাসরিভাবে ফেলছেন। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি অনেকটা আরও বেশি সুবিধা, মানে আগুনে ঘিয়ের মতো কাজ করছে বাংলাদেশের এই পরিস্থিতি এবং সাম্প্রতিক সিদ্ধান্তগুলো। একমত? আমি একমত, তবে এখানে একটু ব্যাপারটা বলে নিই যে শুধু একমত বললেই হবে না। আপনি যদি অ্যানালিসিস করেন, বাংলাদেশ মানে আমি বলছি যখন পূর্ব পাকিস্তান হয়েছিল তখন সেখানকার হিন্দু জনসংখ্যা ছিল 28%, 28-31 এরকম এর মধ্যে। এখন 8 পয়েন্ট সামথিংয়ে দাঁড়িয়েছিল হাসিনার সময়, এখন কতটা কমে গেছে আমরা জানি না। ওয়ারাজ পশ্চিমবঙ্গে বলুন বা ভারতবর্ষে বলুন, ইসলামী জনগণের সংখ্যাটা বেড়েছে,
এবং পলিটিক্যাল ইসলামের যে অ্যাগ্রেসিভ নেচার, সেটার একটা বড় ব্যাপার হচ্ছে এই জনসংখ্যার বিস্ফোরণ করে তারা এলাকা ভিত্তিক জায়গা দখল, এবং সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তির মধ্যেও আছে। আমাকে একজন আজকেই জিজ্ঞেস করছিল, রাজাগোপালবাবু বোধহয় একমত হবেন, যে ওয়াকফ সম্পত্তি যেহেতু সেটা আল্লাহর সম্পত্তি, এবং ভারতবর্ষ একসময় আল্লাহর মানে বান্দাদের হাতেই ছিল, সুতরাং ভারতবর্ষের সম্পত্তিটা যদি তাদের হয়, আমি একটা জায়গায় বলবো যে ভারতবর্ষ তো প্রথমে মানে ইসলামের জন্মের আগে থেকেই সনাতনীরা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বলেছেন যে সনাতন ধর্ম অনেক সবচেয়ে প্রাচীন, তারপর এক এক করে অন্যান্য ধর্ম এসেছে, কিন্তু একসঙ্গেই এই ওয়াকারুজ্জামান তার দলবল কিন্তু চাকমাদের ওপর এবং ওই চিন্ময়ানন্দ, আমি আর বলতে চাই না, মানে যেটা তো বলাই হয়েছে, ইসকনের ওপরে আক্রমণ করেছে, আমি বলবো না করিয়েছে, সে কিন্তু বাধা দেয়নি, তার সৈন্যবাহিনী কিন্তু ইনভলভ ছিল এখানে। এই জন্য যেটা বোঝা যাচ্ছে যে পলিটিক্যাল ইসলামের নামে সুযোগ সন্ধানী যেসব ইসলামী ফোর্স, তারা কিন্তু বারবার করে এলাকা দখল পৃথিবীর সব জায়গায়। প্যালেস্টাইনে বলা হচ্ছে পিএলও প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের লড়াই, নো, সেটা হামাসের সঙ্গে লড়াই হচ্ছে, এবং হামাস কিন্তু প্রথম ক্ষমতায় এসে প্রথম ফিলিস্তিনি যে ইয়াসের আরাফাতের দলবল, তার পার্টিটাকে পুরো খতম করে দেয়, এবং আজকে তার একটাই বক্তব্য ছিল, কই পৃথিবীতে অন্য কেউ তো। এই জায়গাটা আপনি জাতীয়তাবাদী বিশ্লেষক, পদ্মশ্রী প্রাপ্ত একজন শিক্ষাবিদ, সায়েন্টিস্ট, আপনার কি মানে যে প্রচার আমরা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে দেখলাম, ভারতীয় জনতা পার্টি চরম অ্যাগ্রেসিভলি ভাবে কিন্তু এই ব্যাপারটাকে খণ্ডন করতে চলেছে বলেই কি আপনি মনে করেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে এর বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়েছে, কারণ আমাদের কিন্তু ভারতের পিঠ থেকে গেছে। ভারতে এখন এমন অবস্থা, নেক্সট 40 to 50 ইয়ার্সে হিন্দুজ উইল বি মাইনরিটি, এবং ইন দ্যাট কেস তখন কিন্তু ডিমান্ড হবে সেই যেটা আগে বলেছিলেন, এবং দেওবন্দীদের, আমি একটা কথা আপনাকে বলছি, আবার দেশভাগ হবে, এবং দেওবন্দীদের উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে থেকে গিয়ে ভারতকে ভেতর থেকে দুর্বল করা, এবং সেই কাজটাই যখন রিফ্লেক্টেড হচ্ছে। এবং প্রফেসর রাজাগোপাল ধর চক্রবর্তী যেটা বললেন, যে যখন হিন্দুরা বিপদে পড়ে, যখন তাদের হ্যাভ নটস, তখন তাদের উপরে অত্যাচার হয়, তখন হিন্দুরা একজোট হয়। আর উনি যেটা বলেছিলেন যে মানে কি বলে, আপনি কি বলেছিলেন, একটা বাটেঙ্গে দুটো প্রশ্ন নারায়ণবাবুর কাছ থেকে এত সুন্দর প্রতিক্রিয়া পাচ্ছি। একটা হচ্ছে মাহমুদুর রহমানের কয়েকদিন আগেকার সাংবাদিক বৈঠক, সেই বৈঠকে একটা চাঞ্চল্যকর দাবি করলেন সেখানে মাহমুদুর রহমান একটা পত্রিকার সম্পাদক হয়ে তিনি বলছেন ভারতবর্ষে ঈদে ন্যাশনাল ছুটি দেওয়া হয় না, অথচ এখানে হিন্দুদের ছুটি দেওয়া হয়, 4 দিন তারা দুর্গাপুজোয় ছুটি পেয়েছেন, কিন্তু ভারতবর্ষে 15% মুসলিম ভাইয়েরা রয়েছে, তারা নাকি কোনো ন্যাশনাল হলিডে পান না ঈদে। 1 নম্বর বিষয়। 2 নম্বর, যখন পলিটিক্যাল বিষয়টা এলো, রাজনৈতিক প্রেক্ষাপটটা এলো, আমি নারায়ণবাবুর কাছ থেকে জানতে চাইব, শুভেন্দু অধিকারী দলের পর্যালোচনা বৈঠকে যে কথা বললেন, যে হামারে সাথ জো হ্যায় উনকে সাথ বিকাশ, যাদের সঙ্গে, যারা আমাদের সঙ্গে আছে তাদের সাথে বিকাশ, মানে হিন্দু কা সাথ হিন্দু কা বিকাশ, কোন চোখে দেখছেন? মানে ভারতীয় জনতা সবকা সাথ সবকা বিকাশের জায়গায় মনে হয় এখন যেটা বলতে চাইছে, হয়তো একদম এই ল্যাঙ্গুয়েজে বলছে না, কিন্তু जो हमारा साथ है उनका विकास मतलब হিন্দু কা সাথ হিন্দু কা বিকাশ, এটাই কি? দেখুন, শুভেন্দুবাবু একজন পলিটিক্যাল মানুষ, পলিটিক্যাল নেতা, এবং এখনকার যে পলিটিক্স, সেই পলিটিক্স হচ্ছে আমি যা করব সেটা ঠিক, অন্য যা করবে, বিরোধীরা যা করবে সেটা ভুল। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি হয় যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়, তাহলে শুভেন্দুবাবু যেটা এটা বলেছেন সেটাও তো রেলেভেন্ট। এবং এক সময় যেটা বলা হতো, মানে কমিউনিস্টদের সময়ে তারাও যেটা করতো, অ্যাপিজমেন্ট অফ এ পার্টিকুলার গ্রুপ অফ পিপল, সেই জায়গা থেকে তো এগুলো কিছু নয়, এগুলো হচ্ছে এখনকার সাম্প্রতিক পলিটিক্সের নীতি।
সুতরাং কোনো পলিটিক্যাল নেতার, আমি তো এখানে পলিটিক্সের কোনো রিপ্রেজেন্টেটিভ হিসেবে বসিনি, আমার সেখানে ডিফেন্ড করার নেই, কিন্তু উনি যেটা বলেছেন শুভেন্দুবাবুর সেটাই স্বাভাবিক, এখন এটাই রাজনীতি। এবং আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন নারায়ণবাবু, আমি বলবো গোটা স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে শুভেন্দু অধিকারীর পাশে আইনজীবী কৌস্তব বাগচি, রাজনীতিবিদ কিন্তু কল্যাণ চৌবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং বিজেপি বিভিন্ন সময় লোকসভা বিধানসভায় প্রার্থী হয়েছেন, রেখা পাত্রকেও দেখতে পাচ্ছি। এই যে একটা সনাতনী সমাজে এবং সনাতনী এবং পরিষ্কার, অর্থাৎ আপনি যে পলিটিক্যাল ইসলামের কথা বলছিলেন, পলিটিক্যাল হিন্দুত্বের ছবি আমরা তার পাল্টা হিসাবে, এটা ভারতবর্ষে যেভাবেই হোক এখন এই দুই ন্যারেটিভের লড়াই চলছে। কিন্তু তার মধ্যে থেকে আমি একটু আসবো রাজাগোপাল বাবুর কাছে। রাজাগোপাল বাবু, এই যে কথাটা, অর্থাৎ ডেমোগ্রাফি এবং হচ্ছে জনসংখ্যা, কোথাও একটা জায়গায় এই যে বিভিন্ন মডিউলগুলো, এই মডিউলগুলো কিছু নারায়ণবাবু ডিকোড করছেন, এটা এখন ভারতীয় জনতা পার্টি সরাসরি নির্বাচনী প্রচারে গিয়ে এই মডিউলগুলোকে তারা ডিকোড করে দিয়েছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, এবং এইটাই হচ্ছে সবচেয়ে কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে এখানে। যারা সেকুলারিজমের প্র্যাকটিসটা করে তাদেরও তো একটা আইডিওলজি আছে, তাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা প্রত্যেকেই একটা পরিণত বয়সে গিয়ে যেহেতু পৌঁছেছি, তাদের কাছে কিন্তু পরিস্থিতিটা খুব কঠিন, তারা ঠিক যোগ্য ন্যারেটিভ খুঁজে তারা পাচ্ছেন না, এবং বাংলাদেশ পরিস্থিতি তাদেরকে আরও নিশ্চুপ করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে যে ছবিগুলো বেরিয়ে এসছে তারাও আর কেউ মানে হচ্ছে না, কোথাও একটা এই রবটা সেই কারণে হচ্ছে, এবং এতে কিছু উদারপন্থী মুসলমান যারা এই দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, সামাজিক সমস্যা। মানে এই দুঃখ কষ্ট যন্ত্রণার কথাগুলো তারা এত শুনছেন, কোথাও গিয়ে মানে তারা খুব কুকড়ে যাচ্ছেন, ম্রিয়মান হয়ে যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই দৃশ্য এখন চলছে, কিছু বলবেন? হ্যাঁ, দেখুন, আমি আপনি যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক। আমি ওইভাবে দেখি না যে মানে হিন্দু ভার্সেস মুসলমান এইভাবে ব্যাপারটাকে দেখা বোধহয় আর যাবে জায়গা নেই। আমাদের ভাবতে হবে যে ভারতবর্ষে একটা বড় সংখ্যক মানুষ আছেন এবং 30 কোটির কাছাকাছি সংখ্যায় মুসলমানরা আছেন। সেটা কিন্তু লার্জ নাম্বারস, এটা হিউজ নাম্বারস। 30 কোটি কি সেন্সাস লাস্ট 2011 অনুযায়ী যা ছিল, অনেকে বলছেন 18 থেকে 20 কোটির মতো বলছেন। হ্যাঁ, 20 কোটি, 30 কোটি বলে ফেলেছি, 20 কোটি তারা আছে। 30 কোটি না, 30 কোটি হলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যায়, এখনো ইন্দোনেশিয়ার নিচে আমাদের আছে। যাই হোক, আমি ইন্দোনেশিয়ার টোটাল পপুলেশন 26 কোটি, আমি ওটা 20 কোটি, ঠিকই, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তো 20 কোটি মানে মুসলমান ভারতবর্ষে যেটা আছেন, আপনি ইউ ক্যানট ইগনোর দেম। আপনার আর কোনো মানে বিকল্প তাদের নেই। তাদেরকে কি করে ভাবতে হবে, তাদের ভাবনা চিন্তাটা কি করে ভারতীয় করা যায়, সেটাই মূল স্ট্র্যাটেজি হওয়া দরকার, রাদার দ্যান ফাইটিং উইথ দেম। আমার মনে হয় সেটা সঠিক কাম্য নয়। তবে যেটা ঘটছে, যে ধরনের ঘটনাগুলো অন্য জায়গায় ঘটছে, তার তো রিপারকাশনস আছে, এবং কি ভারতবর্ষে নানান জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, যে ইসলামের মধ্যে যে অনেক ভালো জিনিসও আছে, কিন্তু যেটা আপনি যদি দেখেন বামফ্রন্টের সময় একটা নিয়ন্ত্রণের ব্যাপার ছিল তাদের, কিন্তু পশ্চিমবঙ্গে এখন দেখা যাচ্ছে সেই নিয়ন্ত্রণের ব্যাপার নেই। বামফ্রন্ট যদি দেখেন প্রায় 21-22 জন মুসলমান MLA ছিলেন, এখন প্রায় 50-এর উপর ক্রস করে গেছে, এবং নানান জায়গায় ডিসিশন মেকিং এ তারা এসেছে। আসলে অসুবিধা নেই। এই যে ডেমোগ্রাফিক ইমব্যালেন্সের ব্যাপার, যে আধিপত্যবাদের যে ব্যাপারটা থাকে, সেই জায়গাটাই তাদের চিন্তাধারার মধ্যে অনেক সময় থেকে যায় যে আমরা রুল করব। এই আমরা বলতে যে আমরা মানুষ রুল করব, সেইভাবে না করে আমার ধর্মের লোকরা রুল করবে, এই যে ভাবনা, এই ভাবনাটা অনেক সময় ক্ষতিকারক হয়ে যায়। হিন্দুদের মধ্যে সেই ভাবনাটা, হিন্দুরা চিরকালই মেজরিটি ভারতবর্ষে এখন রয়েছে, আগামী কোন বছর হবে এই মাইনরিটি আমি বলতে পারবো না, কিন্তু তাদের মধ্যে যে কখনোই যে আমরা মেজরিটি, আমরা অন্যদের উপর রুল করব, গভর্ন করব, এই ব্যাপারটা কিন্তু সেভাবে নেই। কিন্তু ইসলামের মধ্যে কিন্তু এই জিনিসটা থেকে যাওয়ায় যে আমরা প্রাধান্য পেলেই আমরা উপর রুল করব, যতক্ষণ আমরা অল্প সংখ্যক আছি আমরা সব চুপচাপ থাকবো, পরে আমরা মানে আমাদের যে প্রতিরোধ, আমাদের গুরুত্বশীল বুঝিয়ে দেবো, এই ভাবনাটাই অনেক সময় ক্ষতি করে দেয়। সেটা বামেরা নিয়ন্ত্রণ করেছিল পশ্চিমবঙ্গে, কিন্তু ইদানিংকালে যাচ্ছে সেই নিয়ন্ত্রণটা বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছে, এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে নানান জায়গায়, আমার মনে হচ্ছে যে এই ডেমোগ্রাফিক ইমব্যালেন্স, এটা
মারাত্মক জায়গায় চলে যাচ্ছে। মানুষ মনে করছে তার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তার যে রুচিবোধটা হারিয়ে যাচ্ছে। এটা তো একটা দিক। আজকে এটা দুদিন ধরে এখানে এনআইএ, ইডি এবং আইটি রেড হচ্ছে প্রচুর পরিমাণে। অনেকে ঢুকে পড়েছেন, টাকা পয়সা নানা রকম ব্যবহার হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে এরকম আল কায়দা, জেএমবি, জঙ্গি এই সমস্ত সন্দেহ করছে এনআইএ প্রচুর করে, এবং দুদিন ধরে লাগাতার রেড চলছে। এটা কি সত্যি আগামী সময়ে এই যে সেভেন সিস্টার্স যে হুমকিগুলো, এগুলো কি তারই কি একটা হিসাবে দেখবো, না বিচ্ছিন্নভাবে দেখবো? না দেখুন, মানে নানান ভাবে টেররিস্ট ফোর্স, শুধু টেররিস্ট ফোর্স নয়, যারা হচ্ছে বিভিন্ন ধরনের ফান্ডিং এজেন্সি, তারা নানানভাবে ঢুকে পড়েছে নানানভাবে। সুতরাং তাদের গতিবিধি কি, তারা কি করতে চায়, সেগুলো যদি মানে এনআইএ এবং আরো যারা এজেন্সি আছে তারা যদি ধরতে পারে, তাহলে কিন্তু টেরারটা তো ফান্ড ছাড়া হয় না। এবং এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এগুলো ফান্ডের দরকার লাগে। সুতরাং আইটি ইনভলভ হয়েছে। দেখা যাক, আমরা দেখতে চাই যে মানুষ, যে কোনো ধর্মের মানুষ সঠিকভাবে তার কথা বলবে। তাতে তো কোনো ধর্মেই তো হিংসার কথা সেভাবে বলা নেই। সব ধর্মের মধ্যেই একটা মানবতার ব্যাপার আছে। সেইটা যদি সবাই কাজে লাগায়, অসুবিধা তো কিছু নেই, কিন্তু সেইটা দেখা যাচ্ছে ধর্মের কিছু মানুষ সেটা কাজে লাগাচ্ছেন না। এই জায়গায় দাঁড়িয়ে আমার মাঝে মধ্যেই মনে হয় যে একটা ডায়ালগ প্রয়োজন হতে পারে। আপনি যেটা বললেন, উদারপন্থী মুসলমানদের কথা বললেন, তারা বেশ বিপন্ন বোধ করছে। আমি বলবো সেই উদারপন্থী মানুষগুলোর সঙ্গে কিভাবে ডায়ালগ করা যায়, রাষ্ট্রবাদী যারা ভাবনা চিন্তা করছেন। সংঘর্ষের পথটা বোধহয় মানে সঠিক পথ নয়। আজকে যে জায়গায় আমাদের ডেমোগ্রাফিক জায়গাটা পৌঁছেছে, এবং একই সঙ্গে আমাদের যে জনসংখ্যা নিয়ন্ত্রণের যেগুলো মানে আমাদের পপুলেশন পলিসি, আমি বলছি না যে খালি রিলিজিয়ন বেসড পপুলেশন পলিসি, সেটা নয়। সারা ভারতবর্ষে ওয়ান পলিসি, পপুলেশন পলিসি যদি সেটা আসে, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে ইমব্যালেন্স যেগুলো নানান জায়গায় ঘটে যাচ্ছে, সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে বলে আপনি মনে করছেন, নারায়ণবাবু? দেখুন, একটা জিনিস হচ্ছে, আপনি যদি ভারতবর্ষের কথা বলছেন, ভারতবর্ষে এটা রাজাগোপাল বাবু যেটা বলেছেন, ভারতবর্ষের ক্ষেত্রে ওনার অভিমতটা দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, সারা পৃথিবীতে যেখানে ইসলাম বিভিন্ন জায়গায় গেছে রিফিউজি হিসেবে, এবং তারপরে সংখ্যা বাড়িয়ে যখন তারা কোনো একটা পার্টিকুলার রিজিয়নে ডমিনেট করছে, তখনই কিন্তু তারা ওইসব ইসলামিক নিয়মকানুন বলে তাদের নিয়মকানুন, মানে তাদের পলিটিক্যাল সিস্টেমটাকে সেখানে চালু করতে চাইছেন। এটার কিন্তু কোথাও সারা পৃথিবীতে অন্যথা হয়নি। সুতরাং এক্ষেত্রেও কিন্তু সেই একই দিকে এগোচ্ছে, সংঘর্ষের দিকেই যাবে। সেই জন্যই কিন্তু হিন্দুরা, আমরা কিন্তু সকলেই একই কথা বলছি, যে হিন্দুদের যে এখন পলিটিক্যাল হিন্দুত্বর কথাটা যেটা আপনি বললেন, সে পলিটিক্যাল হিন্দুত্ব কিভাবে শুরু হয়েছে, তার জন্ম হয়েছে কিন্তু পলিটিক্যাল ইসলামের জন্যই। পলিটিক্যাল ইসলামকে মানে কাউন্টার করতে গিয়ে ভারতবর্ষের সেকুলার অস্তিত্বই এখন বিপন্ন, এবং সেই সেকুলার অস্তিত্বের ভারতবর্ষকে রাখতে গেলে কিন্তু তার জন্য কাউন্টার ওয়েতে যে পলিটিক্যাল হিন্দুত্ব আনতে হবে। কারণ আমাদের এখানে ডেমোক্রেসি আছে, আপনি যেটা বললেন একটু আগে, এখানে ভোট হয়। সুতরাং ভোটে মানুষরা যদি চায়, একটা কথা আমি আগেও বলেছি, আমি আমার ভোটের সময়, আমি বোধহয় ভোটের কাউন্টিংয়ের দিন আপনার এখানেও এসছিলাম, তো আমি তখনও বলেছি, এখনও বলছি, যে এবারের 2024-এর ভোটটা একটা পিকুলিয়ার ভোট হয়েছিল। 91% of the Muslim population in India, if not more, they voted for a particular party which is a member of Indi alliance. What does it mean? যে আমরা এর বিরুদ্ধে, কিছুদিন আগেও আমি লিখেছিলাম, এর পেছনে কিন্তু ডিপ স্টেট আমেরিকার এবং কমলা হ্যারিস বাইডেনের প্রত্যক্ষ মদদের ডোনাল্ড লু এই পুরো ব্যাপারটাকে কিন্তু চালিয়েছিলেন। এবং সেই ডোনাল্ড লু বুঝতে পারেননি যে উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট হতে পারেন, কিন্তু ভারতবর্ষের বিদেশমন্ত্রী তিনি কিন্তু ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে তার থেকেও ভালো কাজ করেছেন। এবং এটা ধরার পরে কাশ্মীর থেকে ডোনাল্ড লু বিতাড়িত হয়েছিলেন, এবং এই ট্রাম্পের মতো লোক বলেছিলেন, ইফ আই এম ইলেক্টেড, তাহলে এই ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটটাকে আমি বন্ধ করে দেব।
এই যে বিদেশ থেকে বিভিন্ন রকমভাবে উস্কানি, এটা কিন্তু বাংলাদেশের এই যে হিন্দু খেদা মুভমেন্ট, এইটার মানে একটা প্রচণ্ডভাবে এনকারেজ করেছে, যেটা ওই জেহাদিদের ডিএনএর মধ্যে ঢুকে গেছে, যে ওদের সম্পত্তি লুট করো, ওদেরকে তারা ওদের মেয়েদের ভোগ করো ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলাদেশে প্রচুর ইসলামী মানুষ আছেন, শিক্ষিত মানুষ, রুচিবান মানুষ। আমার বাড়িতে বাংলাদেশের হিন্দু এবং মুসলমান যারা এখানে আটকে গেছেন এখন, তাদের কিছু মানুষ এসেছিলেন, আমি তাদের সঙ্গে কথাও বলেছি। তারা বলেছেন যে কিভাবে রিড্রেসাল পাওয়া যায়, বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। সেখানেও কিন্তু একটা কথা পরিষ্কার, বাংলাদেশের সব ইসলামী মানুষই কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়। যেমন এখানেও সব হিন্দুরাই যে আপনার এই পলিটিক্যাল হিন্দুত্ব বা এই ধরনের নয়। এখনও কেউ মানে প্রচুর মানুষ আছেন, তাদের পলিটিক্যাল চিন্তাভাবনা এমনই যে সেকুলারিজমের নামে তারা ইসলামিক সেকুলারিজমের দিকে ঢোকেন, এবং তারা কিন্তু আলটিমেটলি জয়চাঁদ হয়ে যান। হ্যাঁ, কাজেই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান সবই ট্রানজিশনের মধ্যে দিয়ে চলছে, এবং এই ট্রানজিশনটা হয়েছে ইসলাম এবং হিন্দুত্বের হিসাবে। ইসলাম যেমন একটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, রিলিজিয়াস প্র্যাকটিস, যেরকম প্র্যাকটিসিং হিন্দু প্রচুর যেমন এই দেশে যাওয়া যায়, এরকম প্র্যাকটিসিং সেকুলার যারা রয়েছেন তাদের কোথাও একটা বিপন্নতা তো আমি আগেই বলছি। তার কারণ হচ্ছে সুচারু, যখন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি এককালে সেকুলার ছিলেন, এখন তিনি হিন্দুত্বের অ্যানাদার পোস্টার বয়, অন্তত পূর্ব ভারতের যদি পোস্টার বয় হিন্দুত্বের কে থাকেন হিমন্ত বিশ্ব শর্মা। রীতিমতো হচ্ছে ঝাড়খণ্ডে ঢুকে একেবারে তোড়ফোড় করে দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মার ওটা অ্যাসাইনমেন্ট রয়েছে যে ঝাড়খণ্ড করতেই হবে, এবং পেছনে অমিত শাহ, জেপি নাড্ডা রয়েছেন। তার কাছে বলা যেতে পারে আমরা মার্কেটিংয়ে জব করলে যেমন টার্গেট থাকে, ঝাড়খণ্ড এখন টার্গেট হিমন্ত বিশ্ব শর্মার কাছে, এবং জোর লেগেছে হেমন্ত সোরেনের সঙ্গে। এবং এই মুহূর্তে নানা ধরনের উপদলীয় কার্যকলাপ কোথায় রয়েছে সেগুলো খোঁজখবর চলছে। সবচেয়ে বেশি প্রচারে দেখা গেল যে অনুপ্রবেশ এবং আদিবাসী, না হলে আমি কোনো অমিত শাহকে তার অনেক অ্যাগ্রেসিভ বক্তব্য শুনেছি, অ্যাগ্রেসিভ জেস্টার শুনেছি, একেবারে উল্টো করে ঝুলিয়ে মারবো, উই পোকা, সব ধরনের বিতর্ক হয়েছে। কিন্তু স্ট্রেট এবার মানে দিয়ে দিয়েছেন, জেপি নাড্ডাও তাদের সায় দিয়েছেন। যদি কেউ হচ্ছে আদিবাসী মেয়েদেরকে প্রলুব্ধ করে তার সম্পত্তির জন্যে তাকে যদি বিয়ে শাদী করে, তাদের সন্তানদের কিন্তু কোনো আদিবাসী স্ট্যাটাস কিচ্ছু দেওয়া হবে না, সংরক্ষণের বিন্দু মাত্র, যেটা ঝাড়খণ্ডের রীতিমতো। কিন্তু এবং এটাতে হেমন্ত সোরেন কিন্তু কোনো উত্তরও দিতে পারছে না, এরকম পরিস্থিতি। মানে এই পরিস্থিতি রয়েছে কি, মানে সেটাই, মানে মহারাষ্ট্রের কি সেমি সিচুয়েশন? একেবারেই তাই। মহারাষ্ট্রের রাজনীতিতেও কিন্তু ভীষণভাবে এই সংরক্ষণ ইস্যু একটা খুব গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে সেখানেও দেখুন একনাথ শিন্ডে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের জায়গায় হবে। এবং তার সাথে সাথে মহারাষ্ট্রের এই নির্বাচনে আমি বারবার বলছি, বাংলাদেশ ইস্যু কিন্তু এই দুটো জায়গায়, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, দুটো নির্বাচনের ক্ষেত্রেই পরোক্ষভাবে কিন্তু প্রভাব ফেলবে সুজিত। এবং সবচেয়ে বড় কথা, মহারাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে যারা মহাবিকাশ আঘাড়ি যে জোট, অর্থাৎ উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এবং কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, তা ওখানে রয়েছে উলেমা কাউন্সিলের সাথে সেখানে তারা বৈঠক করে। যেমন উলেমা কাউন্সিলের দাবি মতো তাদের সেখানে পরিষ্কার হচ্ছে, যেহেতু আরএসএস পরিষ্কার বলে দিয়েছে হিন্দুত্বের প্রশ্নে কোনো আর আপোষ নয়, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আরএসএসকে নিয়ন্ত্রণ এবং সংযত করতে হবে, প্রতিশ্রুতি তাদের কাছে আদায় করতে হয়েছে। অর্থাৎ কোথাও এইখানে এই পোলারাইজেশনসের একদম চরম বোর্ডটা হতে চলেছে মহারাষ্ট্রে, যেখানে এক সময় হিন্দুত্বের রণহুঙ্কার যিনি দিতেন সে শিবসেনার বালাসাহেব ঠাকরে ছেলে উদ্ধব ঠাকরে একদিকে যেমন উলেমা কাউন্সিলের সাথে বৈঠকে বসেছেন, অন্যদিকে সেখানে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি সরাসরি নিশানায় করেছে যে ওখানে একেবারে যোগীর লাইন আর কি, जो बांटेंगे उसको काटेंगे। রাজাগোপাল বাবু খুব সংক্ষেপে। হ্যাঁ, দেখুন মহারাষ্ট্রে যেটা ঘটছে সেটাও কিন্তু এক ধরনের ইলেকট্রাল স্ট্র্যাটেজির ব্যাপার। সেখানে দেখুন বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে সে কিন্তু মাচার তাগিদে সে হিন্দুয়ানাটা ছেড়ে দিয়েছে। মানে মুখে কিছু বললো, তাদের যে পত্রিকা সেখানে কিছু লিখলেও কিন্তু তারা কিন্তু অ্যালায়েন্স করে বেড়াচ্ছে, আপনি যেটা বললেন উলেমার সঙ্গে বা অন্য জাতির সঙ্গে। তারপরে তার যে মূল যে
চিন্তাধারা ছিল সেটা কিন্তু অনেকটাই ডাইলিউটেড হয়ে গেছে। এর পুরোটাই সুযোগ কিন্তু নিচ্ছে সেখানকার বিজেপি। বিজেপি আবার যেটা চেষ্টা করছে সেখানে একটা ব্রডার অ্যালায়েন্স, এই মহাদ্বীপী অ্যালায়েন্স যেটা তৈরি করেছে সেটা একটা মারাঠা মানে জাতীয়বাদকেও কাজে লাগানো এবং একই সঙ্গে হিন্দুত্বর সফটওয়্যার ভার্সনকেও কাজে লাগানো। এবং এই নির্বাচনে যে বিজেপি সেখানে দেখুন হিন্দু মুসলমান সেখানে 16-17% আছে, কিছু কিছু এলাকায় তো মারাঠাওয়াড়া রিজিয়নে বেশ ভালো সংখ্যক মুসলিম আছে এবং তাদের বিরুদ্ধে হিন্দু ভোটটাকে জাগরিত করা তারা নিঃসন্দেহে চেষ্টা করছে। তবে অনেকটাই বিরোধীরা এমবিএ জোট যেটা অনেকটাই ভাঙা অবস্থা, সেভাবে মানে একটা সময় এরকম ছিল যে বিরোধীরা মানে 2024-এর লোকসভায় দেখুন যেখানে একটা জবরদস্ত ধাক্কা খেয়েছিল হচ্ছে বিজেপি, সেখানে শিন্ডে সেনা এবং হচ্ছে অজিত পাওয়ার। কিন্তু এই যে নির্বাচন 2024-এর লোকসভার পরে যখন এখন একদম শেষ লগ্নে এসে 24-এ যখন বিধানসভা নির্বাচন, উল্টো চিত্র একটা দেখা যাচ্ছে। সেখানে কিন্তু বিরোধী শিবিরের মধ্যে একটা এই যে ভাঙন, এটা কি বাংলাদেশের প্রভাবটা যেটা সুচারু বারবার বলতে চাইছে? না, বাংলাদেশের পুরো প্রভাব না হলেও দেখুন অনেক কিছু আছে। বাংলাদেশ ফ্যাক্টর যে একদম নেই তা নয়। শারদ পাওয়ারের যথেষ্ট বয়স রয়েছে, উনি মাঝে মধ্যেই বলেছেন আমি আর এর মধ্যে নেই। এবং এই উদ্ধব ঠাকরে একটা এমন কোনো কিছু বলতে পারছে না, তৈরি করতে বিকল্প ভাবনা দিতে পারছে না যে তার নেতৃত্বে সবাই একজোট হয়। এবং শারদ পাওয়ার যদি সময় দিতে পারছেন, তারপরে উদ্ধব ঠাকরে আসছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একদম যে বিভক্ত অবস্থা হচ্ছে পজিশনে, সেটা সুযোগটা বিজেপি নিচ্ছে এবং তখন এই সমস্ত গুলো কাজে লাগছে। অলরেডি এই সমস্ত বাংলাদেশের ফ্যাক্টর এগুলো হচ্ছে যে ইন্ধন দিচ্ছে হিন্দু ইউনিটিটাকে। 30 সেকেন্ড মতো সময়। ঠিক আছে, মহারাষ্ট্রের ব্যাপারটা যেটা বলছেন উনি, আমি কিন্তু মনে করি যে মহারাষ্ট্রে অ্যাগ্রেসিভ ওয়েতে কংগ্রেস মানে আগাড়ি জোটের যে মেইন দল, তারা কিন্তু অ্যাগ্রেসিভলি যে ইসলামিক এবং যে কট্টর ইসলামী জিহাদি তাদের সমর্থন আদায়ের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন। এমনকি তাদের ক্যান্ডিডেট ফ্ল্যাগ নিয়ে, সে প্যালেস্টাইনের ফ্ল্যাগ থেকে ধরে বিভিন্ন রকম ইয়েতে আপনার আইএসএফের ফ্ল্যাগ, এরকম বিভিন্ন ফ্ল্যাগ নিয়ে তারা মিছিল করছে পরিষ্কার। আর শারদ পাওয়ারের আমি একটা জিনিসই ডিফার করছি রাজাগোপাল বাবুর সঙ্গে, যে শারদ পাওয়ারের যে মেইন ফোর্সটা ওই পুনে তার আশেপাশের ওই জায়গায়, আমি বারামতি ওইখানে আমি পুনেতে এই তো মাস দুয়েক আগেও গিয়েছিলাম, ওরা কিন্তু এখনও শারদ পাওয়ারের দলের সঙ্গে আছে। আর উদ্ধবের যেটা ডাইকোটমি যার ছিল, তার যেটা করছিল সেটা কিন্তু ধরা পড়ে গেছে। কারণ উদ্ধবের দলটা, বালা সাহেবজি যে দলটা করেছিলেন সেটা মানে কট্টর হিন্দুত্ব দিয়ে, এখন উনি কট্টর ইসলামকে কি করে সমর্থন করেন? যেটা ঠিক কথাই, যেটা অন্তত মহারাষ্ট্রের যারা বালা সাহেব ঠাকরের রাজনীতিকে দেখেছেন, বয়স্ক যারা বা আজকে তরুণ প্রজন্ম, কোথাও কিন্তু একটা শঙ্কার জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সে মুম্বাই হোক বা মারাঠাওয়াড়া রিজন হোক বা হচ্ছে বারামতি হোক বা পুনা হোক বা কোলাপুর হোক বা সোলাপুর হোক, সর্বত্র কিন্তু সেখানে তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু কোথাও একটা ওই ব্যাপারটা কাজ করছে যে সংকটে হিন্দু, এবং যে কারণে ঐক্যবদ্ধ এটা হতে পারবে। আর এটাকেই তুরুপে তাস করতে চলেছে বিজেপি। তাহলে কি দাঁড়ালো নাহিদ ইসলাম ভাই, বা যারা একটু ভেবে দেখার প্রয়োজন আছে, বা যারা ফরহাদ মাজার যারা বলছেন অত্যন্ত গভীরতা নিয়ে চিন্তা করতে পারেন, তারা এটা দেখবেন যে ফ্যাসিবাদের নাম করে বিরোধিতা করতে গিয়ে কোথাও কিন্তু একটা বড় রকমের কিন্তু পরিস্থিতি তৈরি করলো, যেটা কিন্তু 1947-এ ভারত যেভাবে রেসপন্ড করেছে সেভাবে হয়তো এবারে আর রেসপন্ড করবে না, কোনোভাবেই করবে না। 1 ইঞ্চি জায়গা যে ছাড়বে না, সেটা ভারত রাষ্ট্রের সমস্ত জায়গা থেকে কিন্তু সেই ইঙ্গিত বা বার্তা ক্রমশ পরিষ্কার করে যাচ্ছে। আগামীকাল আমরা অবশ্যই নির্বাচনের দিকে নজর রাখবো। খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই ঘটনা বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি আবহে দুটি রাজ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং পশ্চিমবঙ্গের 7টি রাজ্যে 7টি কেন্দ্রে উপনির্বাচন, তাদেরকে নজর রাখছে। আমাদের সাংবাদিকরা পৌঁছে গেছেন সেখানে, এবং আর+ নিউজের দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন। ধন্যবাদ সুচারু মিত্র, ধন্যবাদ আপনাকে, ডক্টর নারায়ণ চক্রবর্তী আপনাকে, এবং ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।